1757 সালে যখন পলাশীর যুদ্ধ সংঘটিত হলো, এই পলাশীর যুদ্ধের পর কিন্তু ভারতীয় উপমহাদেশের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক এই দুই অবস্থারই কিন্তু একটা পরিবর্তন আসে, ঠিক আছে। এবং সেই সময়টা তো অষ্টাদশ শতকের একদম শেষ দিকটা। সেই সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালের দিকে। তো এই দুইটা বিপ্লবের প্রভাবও কিন্তু ভারতীয় উপমহাদেশের এই অর্থনীতি ও রাজনীতিতে এসে পড়তে থাকে। তো এই প্রভাবটা কিভাবে পড়ে, সেই সময়টাতে একটা শ্রেণী তৈরি হচ্ছিল যারা হচ্ছে কিনা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন। তারা ইংরেজি শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুলছিলেন, তাদের চিন্তা ভাবনা এক ধরনের পরিবর্তন আসা শুরু করছিল। এবং এই যে চিন্তা ভাবনায় পরিবর্তন আসা, এটাতে কিন্তু পাশ্চাত্যের একটা প্রভাব ছিল। তো এই যে পাশ্চাত্যের একটা প্রভাব আসা, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটা প্রভাব আসা, ফরাসি বিপ্লবের প্রভাব আসা, তো সব কিছু মিলিয়ে এক ধরনের মানে নতুন একটা চিন্তা তাদের মধ্যে আসতে থাকলো। এবং তারা যে এই যে তাদের যে নতুন চিন্তাধারা, এই চিন্তাধারার কারণে দেখা গেল যে তারা সমাজ প্রচলিত যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকেও তারা তাদের চিন্তার মাধ্যমে পরিবর্তন করতে চাইলেন। মানে সেই সময়টাতে বাংলার যে সমাজটা একটু গোড়া ছিল, একটু কোণঠাসা ছিল, ঠিক আছে, এই সমাজটাকে তারা একটু তাদের নিজেদের চিন্তা দ্বারা পরিবর্তন করার একটা চেষ্টা তারা করতে থাকলেন। এবং তাদের এই চিন্তার পরিবর্তন, তাদের যে চেষ্টা, এই চেষ্টার কারণে দেখা গেল যে অনেক দেশবাসীর মধ্যে আস্তে আস্তে যে আত্মসচেতনতা, আত্মমর্যাদা বোধ, স্বাতন্ত্র্যবোধ, এগুলো আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করলো। হ্যাঁ, দেশবাসীও কিন্তু আস্তে আস্তে সতর্ক হতে শুরু করলো। এবং তারা নিজেরা যেমন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন, তারা জনগণকেও উদ্বুদ্ধ করেন তারাও যাতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এবং নিজেদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। তো এভাবে কিন্তু আস্তে আস্তে দেশবাসীর মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনার ভিত রচনা করা হয়, যেটা শেষ পর্যন্ত ভারতীয়দেরকে স্বাধীনতার দিকে অগ্রসর হতে সাহায্য করে, ঠিক আছে। তো এই যে নতুন একটা পরিবর্তনের ছোঁয়া, সমাজকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, এই ব্যাপারটাকেই কিন্তু বলা হচ্ছে নবজাগরণ বা রেনেসা, ঠিক আছে। সো এই রেনেসা বা নবজাগরণের চেষ্টা কারা করেন? এই যে বাংলায় একটা শিক্ষিত শ্রেণী তৈরি হচ্ছিল, তারাই আসলে এই নবজাগরণের সূচনা করেন। তো তারা কি করেন? তারা তাদের চিন্তাধারা দিয়ে সমাজের যে রীতিনীতি আছে, সমাজের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে বা যে সমস্ত কুসংস্কার প্রচলিত ছিল, এগুলোকে তারা একটা পরিবর্তন আনার চেষ্টা করেন। তো এটাকেই কিন্তু বলা হচ্ছে বাংলার যে প্রথম নবজাগরণ বা রেনেসাস, মানে রেনেসা বাংলার প্রথম নবজাগরণ বলা হচ্ছে, কারণ এটার মাধ্যমেই, এই নতুনের মাধ্যমেই কিন্তু আসলে বাংলায় নতুন করে সবকিছু আসলে চিন্তা ভাবনা করা শুরু হয় এবং বাংলা তখন হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার একটা কেন্দ্রস্থল, ঠিক আছে। সো এই যে নবজাগরণ বা রেনেসা, এই নবজাগরণ বা রেনেসাতে কিন্তু কয়েকজন ব্যক্তি অবদান রেখেছিলেন বাংলায়। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই পড়বো, কারা আসলে রেনেসা বা নবজাগরণে অবদান রেখেছিলেন, কিভাবে অবদান রেখেছিলেন, তারা কি কি কাজ করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কেই কিন্তু আমরা জানবো। তো আমরা পড়ছিলাম এসএসসির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। তো আমরা কিন্তু আজকে এই নবজাগরণ পার্টটা নিয়ে পড়বো, যে নবজাগরণে আসলে কারা অবদান রাখলেন এবং একই সাথে সংস্কার আন্দোলন, অর্থাৎ তারা কিন্তু সমাজকেও সংস্কার করতে চেষ্টা করেছেন। তাদের নবজাগরণের যে স্রোত বা তাদের যে চিন্তার যে স্রোতধারা, এই চিন্তা দিয়েই তারা নবজাগরণ ঘটানোর চেষ্টা করেছেন এবং সংস্কার করার চেষ্টা করেছেন। সো কারা কারা চেষ্টা করলেন, আমরা অনেকেই তাদের নাম শুনেছি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর বেগম রোকেয়া, হ্যাঁ, এরকম কতিপয় ব্যক্তিবর্গরাই কিন্তু আসলে সেই সময়টাতে এই নবজাগরণের অবদান রেখেছিলেন। তো আমরা তাদেরকে নিয়ে কিন্তু এক এক করে জানবো। সো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যাকে নিয়ে পড়বো তিনি হলেন রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার নবজাগরণের স্রষ্টা এবং ভারতের প্রথম আধুনিক পুরুষ। হ্যাঁ, প্রথম আধুনিক পুরুষ বলা হয়। তো তিনি জন্মগ্রহণ করেন 1774 সালে। তার জন্মস্থান ছিল হুগলি জেলার রাধানগর গ্রামে এবং তিনি অনেকগুলো ভাষায় অসামান্য দক্ষতা অর্জন করেন। দেখো, আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক, এতগুলি ভাষায় তিনি কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ঠিক আছে। এবং তিনি অনুবাদ করেছিলেন বেদান্ত সূত্র, বেদান্ত সারসহ উপনিষদের তিনি অনুবাদ করেছিলেন। তাহলে বুঝতেই পারছো যে তার পাণ্ডিত্য কত বেশি ছিল। এবং তার যেই সব রচনা ছিল, সেই রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তুফাতুল মুজাহিদ্দিন, অর্থাৎ একেশ্বরবাদ সৌরভ, মনজারাতুল
আদিয়ান, বিভিন্ন ধর্মের উপর আলোচনা, ভট্টাচার্যের সহিত বিচার, হিন্দু দিকের পৌত্তলিক ধর্মপ্রণালী, এগুলো ছিল তার রচিত রচনা। আর তিনি এগুলো ছাড়াও তিনি হচ্ছে কিছু কিছু হচ্ছে পত্রিকার প্রকাশক ছিলেন। সংবাদ কৌমুদী, মিরাতুল আকবর, ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, এগুলোর তিনি এইসব পত্রিকার তিনি প্রকাশকও ছিলেন। সো তার কাজকর্ম বা কাজ দেখে বুঝতে পারছো যে তিনি কেন আসলে ভারতের প্রথম আধুনিক পুরুষ। হ্যাঁ, তিনি নিজে যেমন অসাধারণ শিক্ষিত হয়েছিলেন, প্লাস কতগুলো ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, অনুবাদ করেছেন, নিজের রচনা প্রকাশ করেছেন, আবার তিনি পত্রিকার প্রকাশকও ছিলেন। ঠিক আছে, সো এই আধুনিক ভারতের রূপকার রাজা রামমোহন রায় তিনি আসলে সেই সময়টাতে যেটা করেন, তিনি তৎকালীন যে ভারতবর্ষের সামাজিক ও রাজনৈতিক গতিধারা তিনি বেশ ভালো মতো পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, এবং পর্যবেক্ষণ করেই তিনি তার নিজের চিন্তাধারা যেটা, সেই চিন্তাধারার আলোকে একটা নতুন সমাজ গঠন করার জন্য তিনি স্বপ্ন দেখতে থাকেন। তো সেই সময়টাতে হিন্দু সমাজে যে প্রচলিত যে কুসংস্কারগুলো ছিল বা প্রচলিত যে প্রথাগুলো ছিল, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা এবং অন্যান্য যে কুসংস্কারগুলো, সবকিছু কিন্তু তিনি দূর করতে প্রচেষ্টা চালান এবং তিনি সকল ধরনের কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। ঠিক আছে, এই আদি একেশ্বরবাদের অনুসারে পুনরায় তিনি হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। আর হিন্দু ধর্মের এই যে সংস্কার করা, হিন্দু ধর্মের সংস্কার বা নিজের ধর্মের যে ধর্মীয় মতবাদ প্রচার করা, এটার উদ্দেশ্য এই ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি একটা সমিতি গঠন করেন, যেই সমিতিটার নাম হচ্ছে আত্মীয় সভা। ঠিক আছে, এই আত্মীয় সভা নামে তিনি একটি সমিতি গঠন করেন। তারপরে তিনি যেটা করেন, তিনি 1828 সালের 20 আগস্ট তারিখে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তারপরে ব্রাহ্ম সমাজের একটা উপাসনালয় স্থাপন করেন। ঠিক আছে, তো তার এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কিন্তু উপমহাদেশের যে ধর্মীয় ইতিহাস, এই ধর্মীয় ইতিহাসে কিন্তু একটা নবযুগ সৃষ্টি করে। ঠিক আছে, তো এ তো গেল তার হচ্ছে সামাজিক এবং ধর্মীয় কাজ। তো তিনি কিন্তু শিক্ষার ব্যাপারেও কাজ করে গেছেন। শিক্ষার ব্যাপারে তিনি কি করেছেন? শিক্ষার ব্যাপারে তিনি যেটা বিশ্বাস করতেন যে এদেশের মানুষের উন্নতির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজি শিক্ষার প্রসার, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন। এই কারণে তিনি নিজে সংস্কৃত পণ্ডিত ছিলেন, কিন্তু তারপরও 1923 সালের দিকে তিনি সরকারি যে সংস্কৃত কলেজ, সেই প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজ, এটার প্রতিষ্ঠার বিরোধিতা করেন। ঠিক আছে, এবং তারপরে তিনি যেটা করেন 1822 সালের দিকে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তো এই অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করার পরে এই স্কুলটাতে যেটা হতো, এখানে ইংরেজি, দর্শন, তারপর আধুনিক বিজ্ঞান সবকিছু পড়ানোর ব্যবস্থা ছিল। অর্থাৎ আধুনিক শিক্ষায় যাতে শিক্ষিত হওয়া যায় বা আধুনিক শিক্ষা সব বিষয় যাতে পড়ানো যায়, এই কারণে তিনি এই অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1822 সালে কলকাতায়। ঠিক আছে, তো এই দেশের মানুষকে তিনি এই দেশের মানুষ যাতে আসলে সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তারা যাতে আধুনিক জ্ঞান বিজ্ঞান দর্শন শিক্ষার উপর বেশি গুরুত্ব দেয়, এটা ব্যাখ্যা করে তিনি তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট, এই লর্ড আমহার্স্টকে তিনি একটা চিঠি লিখেন। ঠিক আছে, সো এই চিঠিতে তিনি আসলে গুরুত্বটা ব্যাখ্যা করেন যে এদেশের মানুষের আসলে সংস্কৃত শিক্ষার বদলে তাদের আধুনিক শিক্ষা দরকার, আধুনিক জ্ঞান বিজ্ঞান দর্শন শিক্ষা এগুলোর দরকার। এটা গুরুত্বটা উপলব্ধি করে তিনি হচ্ছে তাকে একটা চিঠি লেখেন এবং সেখানে তিনি আরেকটা বিষয় আবেদন করেন, সেটা হচ্ছে যে ভারতীয়দের যে শিক্ষা, তাদের জন্য ইংরেজ সরকারের যে নির্ধারিত 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা যাতে সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করা হয়, এটার জন্য কিন্তু তিনি এই আমহার্স্টকে আবেদন করেন। ঠিক আছে, তাহলে তিনি কত দূর চিন্তা করেছেন, চিন্তা করো যে ভারতবাসীদের আসলে ইংরেজি শিক্ষা দরকার, এইটার জন্য তিনি যে 1 লক্ষ টাকা, এটা যাতে সরকার আসলে সংস্কৃত মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে বরং আধুনিক শিক্ষায় ব্যয় করে, এটার জন্য তিনি আবেদন করে পাঠান। ঠিক আছে, তো 1833 সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে এই যে তিনি আবেদন করে যান, এই যে তার একটা স্বপ্ন,
তার মৃত্যুর প্রায় 2 বছর পর অর্থাৎ 1835 সালে তার স্বপ্ন সফল হয়, অর্থাৎ ভারতীয়দের যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষা দেওয়া এটার যে সরকারি সিদ্ধান্ত এটা কিন্তু গৃহীত হয়। অর্থাৎ তিনি যে আবেদনটা করে গেলেন আমহার্স্টকে, এটা তার মৃত্যুর 2 বছর পরে কিন্তু কার্যকরী হয়, অর্থাৎ সরকারিভাবে ভারতবাসীরা যাতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটার সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে আলোচনা থেকেই বুঝতে পারছো যে রাজা রামমোহন রায় নিজে যেমন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, নিজে যেমন অনেকগুলো ভাষা শিখেছিলেন, অনেক বিষয়ে পড়াশোনা করেছেন, তিনি তার এই শিক্ষাকে কিন্তু সমাজেও কাজে লাগিয়ে গিয়েছেন, সমাজটাকে একটু পরিবর্তন করতে চেয়েছেন, হিন্দু ধর্মের সংস্কার করে গেছেন, বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কাজ করে গেছেন এবং ভারতবাসীর পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক শিক্ষা যে দরকার এটার উপলব্ধিও কিন্তু তিনি করে সেই ব্যবস্থাও কিন্তু তিনি করে গেছেন। ঠিক আছে, আই এম সরি। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট। এটা কি? তো এটা হচ্ছে হেনরি লুই ডিরোজিও, তিনি 1809 সালের 18 এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তো তার নামটা একটু পিকুলিয়ার লাগতে পারে তোমাদের কাছে। তো পিকুলিয়ার লাগার কারণ হচ্ছে যে এই হেনরি লুই ডিরোজিওর বাবা ছিলেন পর্তুগিজ এবং মা ছিলেন বাঙালি। ঠিক আছে, সো এই কারণে তার নামটা একটু এরকম ইংলিশ নাম। সো হেনরি লুই ডিরোজিওর পিতা পর্তুগিজ এবং মা বাঙালি, এবং ডিরোজিও সেই সময়টাতে ইংরেজি শিক্ষার যে স্কুল ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমি, সেই ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে তিনি কিন্তু তার পড়াশোনা শুরু করেন। এটা ছিল একটা ইংরেজি শিক্ষার স্কুল, ধর্মতলা একাডেমিটা। ঠিক আছে, এবং এই যে স্কুলের প্রধান শিক্ষক ড্রামন্ড, এই ড্রামন্ড কিন্তু বেশ প্রগতিবাদী ছিলেন, সংস্কার মুক্ত একজন অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন। সো এই যে তার শিক্ষকের আদর্শ প্রগতিবাদী, তারপর সংস্কার মুক্ত অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ, এই যে তার আদর্শগুলো, এগুলো কিন্তু এই ডিরোজিওকে আকর্ষণ করে বা প্রভাবিত করে। ঠিক আছে, তো এই যে স্কুলে পড়া অবস্থায় তিনি প্রভাবিত হয়েছিলেন, এটা কিন্তু একদম তার মৃত্যু পর্যন্ত তিনি এই প্রভাবটা ধরে রাখতে পেরেছিলেন। কারণ পরবর্তীকালে তিনি, এই যে আমরা রাজা রামমোহন রায়কে নিয়ে পড়ে আসলাম, পরবর্তীকালে কিন্তু এই ডিরোজিও রাজা রামমোহন রায়ের একজন যোগ্য উত্তরসূরি হয়েছিলেন। ঠিক আছে, কারণ এই যে রেনেসা যুগের কথা আমরা পড়ছি বা নবজাগরণের কথা বলছি, এই নবজাগরণে বাঙালির যে যুব সমাজ, এই যুব সমাজের মধ্যে আলোড়ন তৈরিকারী একটা মুভমেন্টই কিন্তু ছিল এই ইয়াং বেঙ্গল মুভমেন্ট, এবং এই আন্দোলনের প্রবক্তাই কিন্তু ছিলেন এই ডিরোজিও। ঠিক আছে, তো তিনি বয়সে তরুণ থাকলেও তিনি কিন্তু বেশ কয়েকটা বিষয়ে তার গভীর জ্ঞানের অধিকারী ছিল। ইতিহাস, ইংরেজি, সাহিত্য, দর্শনশাস্ত্র, এই সমস্ত বিষয়ে কিন্তু তার বেশ গভীর জ্ঞান ছিল, এবং তার যেসব গুণ ছিল সেটা হচ্ছে তার দূরদৃষ্টি, বাগ্মিতা ও বিশ্লেষণ ক্ষমতা। এই সমস্ত কারণে দেখা গেছে যে তরুণ সমাজকে তিনি বেশ প্রভাবিত করতে পেরেছিলেন। ঠিক আছে, তার এইসব গুণাবলী দ্বারা। তো যেটা 19 শতকের যে প্রথম দিকটা ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা। তো এই সময়টাতে এই ধারাটাকে বাঁচিয়ে রাখার জন্য হিন্দু কলেজের যে ছাত্ররা আছেন তারা এই বাঁচিয়ে রাখেন হচ্ছে, মানে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারাটাকে বাঁচিয়ে রাখেন এই ইয়াং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে। তো এটার নেতৃত্বেই ছিলেন এই হেনরি লুইস ডিরোজিও, যিনি পরবর্তীতে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হয়ে যান। ঠিক আছে, সো এই ডিরোজিও কিন্তু এই ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দেন। তো তিনি তার যে ছাত্রছাত্রীরা আছেন বা তার যে অনুসারীরা আছেন তাদেরকে স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দিতে থাকেন, তারা যাতে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এই শিক্ষা তিনি দিতে থাকেন। তো ইয়াং বেঙ্গল আন্দোলনের যে সদস্যরা, তারা এই দেশবাসীকে যেটা বুঝাতে চাচ্ছিল যে এই দেশবাসী হচ্ছে ব্রিটিশদের কর্তৃক শাসিত হচ্ছে, শোষিত হচ্ছে। তো এই জন্য এই ইয়াং বেঙ্গলের যে বেঙ্গল মুভমেন্টের যে তরুণরা, এই কারণে তারা হচ্ছে এইসব কাজের ঘোর বিরোধিতা করছে, মানে ইংরেজদের এইসব কাজ। তো কি যেমন এই যে প্রেস আইন, তারপর মরিশাসে ভারতীয় শ্রমিক রপ্তানি, তারপর হচ্ছে 1833 সালের যে চার্টার আইন, সবকিছুই কিন্তু বেশ সমালোচিত হয়েছে। ঠিক আছে, সো এই কারণে তারা এই কাজগুলোর বিরোধিতা করছে, মানে ইয়াং বেঙ্গল মুভমেন্টের সদস্যরা এই কাজগুলোর বিরোধিতা করছে, কারণ তারা ব্রিটিশরা যেটা করছে তাদের স্বার্থের জন্য আসলে এই কাজগুলো করছে, ভারতবাসীর প্রতি তারা অত্যাচার করছে, ভারতবাসীকে তারা শোষণ করছে। তো এই তরুণ সমাজের যে ধ্যান ধারণা সেটা পাল্টে দেওয়ার জন্য ডিরোজিও যেটা করেন, তিনি 1828 সালের দিকে একটা একাডেমি প্রতিষ্ঠা করেন, একাডেমি অ্যাসোসিয়েশন, 1828 সালে। তো এই একাডেমি অ্যাসোসিয়েশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একাডেমিতে তরুণদেরকে শিক্ষা দেওয়া হতো যে যুক্তি দিয়ে সবকিছু বিশ্বাস করতে। ঠিক আছে,
এবং এই যুক্তির আলোকে সবকিছু বিশ্বাস করার কারণে দেখা যেত যে সেই সময়টাতে এই যে কিছু সনাতনপন্থী হিন্দুরা ছিলেন এবং গোঁড়াপন্থী কিছু খ্রিস্টানরা ছিলেন, তাদের ধর্মবিশ্বাসে কিছুটা আঘাত লাগে। ঠিক আছে, তো তার কারণে দেখা গেছে যে তার যে এই একাডেমি অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং ডিরোজিও তাদের প্রতি এই সনাতনপন্থী হিন্দুরা এবং গোঁড়াপন্থী খ্রিস্টানরা কিছুটা ক্ষুব্ধ হয়। তো তারপরেও যেটা হয়, 1830 সালের দিকে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা পার্থেনন নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা তারা প্রকাশ করে। তো এইটাতে যেটা হয়, এই পার্থেনন পত্রিকায় যেটা হয়, সমাজ, ধর্ম, তারপর বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে অনেক সমালোচনা প্রকাশিত হতে থাকে। তো যেটা মানে আসলে একটা সমাজকে পরিবর্তন করাটা তো অনেক কঠিন ব্যাপার। তো এখানে হচ্ছে ডিরোজিও যেটা করেন, একাডেমি অ্যাসোসিয়েশন, ওই যে বললাম যে যুক্তি দিয়ে সবকিছু বিশ্বাস করতে বলেন। তো ধর্মের কিছু কিছু ব্যাপার তো আসলে যুক্তি মানে না। তো এই কারণে এই যে সনাতনপন্থী যে হিন্দুরা ছিলেন এবং গোঁড়াপন্থী যে খ্রিস্টানরা ছিলেন, তাদের আসলে বিশ্বাসে আঘাত লাগতে থাকে। তো তারা কিন্তু ক্ষুব্ধ হতে থাকেন এই ডিরোজিওর প্রতি এবং একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতি। তো এরপরেও 1830 সালে যখন পার্থেনন পত্রিকায় ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বের হলো এবং এই পত্রিকাতে যখন সেই সময়ের সমাজের ধর্ম সংস্কার, কুসংস্কার নিয়ে আসলে সমালোচনা প্রকাশিত হতে থাকলো, তখন কলেজ কর্তৃপক্ষ কি করলো, এই পার্থেনন পত্রিকা বন্ধ করে দিল। ঠিক আছে, তারপরে আবার যেটা হলো, এই ডিরোজিও 1831 সালে আবার হিস পাবাস নামে একটা পত্রিকা সম্পাদনা করেন এবং ইস্ট ইন্ডিয়া নামে একটা দৈনিক পত্রিকা তিনি প্রকাশিত করেন। তো এভাবেই কিন্তু তারপরও তিনি তার যে পরিবর্তনের একটা চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু ডিরোজিও চালিয়ে যান। অর্থাৎ এই ইয়াং বেঙ্গল মুভমেন্টের উদ্দেশ্যই ছিল যে আসলে সেই সময়ের যে তরুণ সমাজ, এটাকে ইয়াং বেঙ্গল বলা হচ্ছে এই কারণে যে সেই সময়ের যে তরুণ সমাজ আছে, তরুণ সমাজদেরকে আসলে ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে শেখানোটা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। যে আধুনিক চিন্তা ভাবনা দিয়ে, যুক্তি দিয়ে সবকিছু বিশ্বাস করা এবং ব্রিটিশরা যে আমাদেরকে শোষণ করছে এই বিষয়টা বোঝানো, এটাই কিন্তু ইয়াং বেঙ্গল মুভমেন্টের প্রধান উদ্দেশ্য ছিল। ঠিক আছে, কিন্তু তারপর ওই যে যুক্তির কথা যখন চলে আসছে, তখনই কিছু গোঁড়াপন্থী মানুষদের, ধর্মীয় গোঁড়াপন্থী মানুষদের মনে আঘাত লাগতে থাকে। সমাজের কুসংস্কার নিয়ে যখন প্রকাশ করা হচ্ছে লেখালেখি, তখন সেগুলো আঘাত আনতে থাকে। এই কারণে দেখা যায় যে পত্রিকাগুলো বারবার বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো ওই বছরই মানে 1831 সালের দিকেই মাত্র 23 বছর বয়সে ডিসেম্বর মাসে ডিরোজিও মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো তার মৃত্যুর পরে দেখা যায় যে অনেকেই তার পথ অনুসরণ করে চলতে থাকে, তার অনুসারীরা, বিভিন্ন ছাত্ররা তার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকে। তো এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি। এই সমস্ত ব্যক্তিরা তার পথ অনুসরণ করে চলতে থাকেন। এবং মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র ছিলেন না, কিন্তু তারপরও মাইকেল মধুসূদন দত্ত তার ডিরোজিওর আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও কিন্তু তার আদর্শ প্রভাবিত করেছিল। সো ডিরোজিও অনেক কাজ করে গেছেন, খুব অল্প বয়সেই অনেক কাজ করে গেছেন এবং এই যে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, এটার লিড দিয়েছেন তিনি। এত অল্প বয়সে একজন অধ্যাপক ছিলেন, তরুণ অধ্যাপক। সো তার যে ছাত্ররা ছিলেন তাদেরকে তিনি হচ্ছে মুক্তভাবে মতামত প্রকাশ করার স্বাধীনতা তিনি দিয়েছিলেন বা মতামত করার শিক্ষা দিয়েছিলেন। সো তিনি অল্প বয়সেই আসলে বেশ আলোড়ন তৈরি করতে পেরেছিলেন এবং তার এই আদর্শকে অনেকেই পরবর্তীতে কিন্তু অনুসরণ করেছিল। ঠিক আছে, তো এই ছিল ডিরোজিও এবং ইয়াং বেঙ্গল মুভমেন্ট। এবার আমরা যাকে নিয়ে পড়ব তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের খুবই পরিচিত একটা নাম এবং আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিও দেখতে পাচ্ছি, আমরা সবাই তাকে চিনি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, দয়া, তেজস্বিতা সবকিছুর দিক থেকেই কিন্তু তিনি বাংলার একজন একক ব্যক্তিত্ব ছিলেন 19 শতকের দিকে। এবং তার দয়া দাক্ষিণ্যের যেমন আমরা গল্প শুনেছি, তার পাণ্ডিত্যের গল্পও শুনেছি। সো সব দিক থেকেই তিনি আসলে একজন একক ব্যক্তিত্ব ছিলেন 19 শতকের দিকে। ঠিক আছে, তো তিনি জন্মগ্রহণ করেন 1820 সালের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এবং তার যে তেজস্বিতা এবং তার যে সত্যনিষ্ঠা, এটা তিনি অর্জন করেছিলেন তার ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আর তার যে মমত্ববোধ বা তার যে দয়া দাক্ষিণ্যের যে বিষয়গুলো আমরা পড়ে থাকি, এই সমস্ত বিষয় কিন্তু তিনি পেয়েছিলেন তার মা ভাগবতী দেবীর কাছ থেকে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসলে যে ছোটবেলাটা সেটা খুবই প্যাথেটিক। মানে তিনি প্রচন্ড দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। দারিদ্র্যের কারণে দেখা গেছে যে তিনি বাতি জ্বালিয়ে যে পড়াশোনা করবেন সেই সুযোগ তার ছিল না বা সেই ক্ষমতা তার ছিল না। সো তিনি সন্ধ্যার পর থেকে দেখা যেত গভীর রাত পর্যন্ত রাস্তার যে গ্যাস বাতি জ্বলতো সেই গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে তিনি পড়াশোনা করতেন। ঠিক আছে, সো এভাবে তিনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন
এবং তিনি তারপরও দেখো এত কষ্ট করেও তিনি এত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার, এবং মাত্র 21 বছরের মধ্যেই কিন্তু তিনি এই সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। ঠিক আছে, ভাবা যায়। সো তার অধ্যবসায়টা এত 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 বেশি আসলে তিনি অধ্যবসায়ের গুণে এত বেশি গুণান্বিত ছিলেন যে তিনি এত অল্প বয়সী, এত কষ্টের মধ্যে, এত দারিদ্রতার মধ্যেও এতগুলো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। এবং তিনি একদম ছোটবেলায় আমরা যে ইংরেজি সংখ্যা গোনা শিখি, এই গণনা তিনি শিখেছিলেন তার বাবার সঙ্গে। যখন তিনি গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় আসতেন, সেই সময়টাতে রাস্তায় যে মাইল ফলকগুলো ছিল, এই মাইল ফলকের সংখ্যা গুনতে গুনতে কয়টা মাইল ফলক আছে এভাবে গুনতে গুনতে তিনি কিন্তু তার ইংরেজি সংখ্যা যে গণনা করা শেখা সেটা শিখেছিলেন। ঠিক আছে, তো এই যে অল্প বয়সে তিনি এত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন, তারপরে 21 বছর বয়সেই কিন্তু তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব হন এবং একই সঙ্গে তিনি এই বিদ্যালয়ের পরিদর্শকের দায়িত্ব পালন করেন। তো পড়াশোনা শেষ করার পরে যখন তিনি কর্মজীবনে প্রবেশ করলেন, কর্মজীবনে প্রবেশ করার সাথে সাথে তিনি দেখা গেল যে সাহিত্য চর্চায় মনোযোগী হলেন সাথে সাথে। তো বাংলা ভাষার উন্নত মানের যে মানে বাংলা ভাষায় তিনি যে জিনিসটা খেয়াল করেন যে বাংলা ভাষায় উন্নত মানের পাঠ্যপুস্তকের অভাব ছিল সেই সময়টাতে। তো এই পাঠ্যপুস্তকের অভাব দেখে তিনি যেটা করেন, তিনি গদ্য সাহিত্য রচনা করা শুরু করেন। এবং এই যে তিনি গদ্য সাহিত্য রচনা করা শুরু করলেন, এটার মাধ্যমে কিন্তু তিনি বাংলার যে গদ্য সাহিত্য, এই গদ্য সাহিত্যকে একটা নবজীবন দান করলেন। ঠিক আছে, তো এই কারণে তাকে কিন্তু বলা হয় বাংলা গদ্যের জনক। এবং তিনি যেটা করেন, শিশুদের যে সেই সময়টাতে পড়াশোনা, এই পড়াশোনাকে একটু সহজ করে দেওয়ার জন্য তিনি বর্ণ পরিচয় বের করেন বা বর্ণ পরিচয় রচনা করেন। বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ, এই যে এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, বর্ণ পরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই দুটোই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন। এবং এটার মাধ্যমে তিনি শিশুদের পড়াশোনাটাকে বেশ সহজ করে দেন। এবং সংস্কৃত ভাষাকে সহজ করার জন্য তিনি রচনা করেন ব্যাকরণের উপক্রমণিকা। ঠিক আছে, সো তিনি গদ্য সাহিত্য নিয়ে কাজ করলেন, তিনি শিশুদের বই নিয়ে কাজ করলেন, তিনি ব্যাকরণ সংস্কৃত ভাষা নিয়েও কাজ করলেন। সংস্কৃত ভাষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণের উপক্রমণিকাও রচনা করেন। এছাড়া তিনি কিন্তু আরো অনেক গ্রন্থের অনুবাদ করে থাকেন, অর্থাৎ অনুবাদেও তিনি বেশ কৃতিত্ব দেখিয়েছেন। এই তো গেল শুধু সাহিত্যের কথা। শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তিনি বেশ ভালো অবদান রেখেছেন। শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে তিনি সংস্কৃত শিক্ষার সংস্কার করেছেন, তারপর বাংলা শিক্ষার যে ভিত্তি স্থাপন এটা করেছেন, তিনি নারী শিক্ষা নিয়ে কাজ করেছেন। তো তিনি যেই সময়টাতে ওই যে বললাম না যে ফোর্ট উইলিয়াম কলেজের পরিদর্শক ছিলেন, তো এই পরিদর্শক থাকা অবস্থায় তিনি গ্রামে গঞ্জে প্রায় 20টি মডেল স্কুল স্থাপন করেছিলেন, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। হ্যাঁ, এবং তার যে প্রতিষ্ঠিত বিদ্যালয়, এই বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা বর্তমানকালে বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, বিদ্যাসাগর কলেজ। সো এটাকে বলা হতো মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনটাই পরবর্তীতে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়। সো শিক্ষা ক্ষেত্রেও কিন্তু তিনি বেশ বড় অবদান রেখে গেছেন। এবং এই শিক্ষা ছাড়াও তিনি কিন্তু একজন সফল সমাজ সংস্কারক ছিলেন। সমাজের ক্ষেত্রে সমাজের যে প্রচলিত যে, আচ্ছা এই স্লাইডটা একটু সরি, আমার ভুল হয়ে গেছে, এই স্লাইডেই একটু থাকবে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো এই সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছেন। সমাজ সংস্কারক হিসেবে কাজ করাতে তিনি কি করলেন, যে সমাজের যে সেই সময়টাতে প্রচলিত কিছু কুসংস্কার ছিল, এটার বিরুদ্ধে তিনি দাঁড়াতে শুরু করেন। যেমন এই কুসংস্কারগুলো ছিল কন্যা শিশু হত্যা, বহু বিবাহ প্রথা। এই কুসংস্কারগুলোর বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন এবং হিন্দু সমাজের যে বিধবা বিবাহ আইন, এই বিধবা বিবাহের জন্য, এই বিধবা বিবাহের পক্ষে তিনি কঠোর অবস্থান নেন। ঠিক আছে, অর্থাৎ বিধবাদের যাতে পুনরায় বিয়ের সুযোগ থাকে, এটার জন্য কিন্তু তিনি বেশ নিরলস একটা প্রচেষ্টা চালান। এবং তার এই প্রচেষ্টার কারণেই 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। ঠিক আছে, সো এই বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। এবং তার যে পুত্র ছিলেন নারায়ণচন্দ্র, এই নারায়ণচন্দ্রের সাথে তিনি কিন্তু একজন বিধবার বিয়ে দিয়ে এটার সূচনা করেন বা এটার দৃষ্টান্ত স্থাপন করেন 1856 সালে, যখন বিধবা বিবাহ আইন পাশ হলো। সো এই সমাজের সংস্কারের ক্ষেত্রেও কিন্তু তিনি বেশ কাজ করে গেছেন।
এবার আসি পরের স্লাইডটাতে, যেটাতে চলে গিয়েছিলাম ভুল করে। সো বিদ্যাসাগরের দান দাক্ষিণ্যের কথা না বললেই নয়, যে দান দাক্ষিণ্যের ক্ষেত্রেও তিনি অনেক খ্যাত ছিলেন। তাকে দয়ার সাগর বলা হতো, কারণ তিনি ছোটবেলা থেকে আমরা যেটা দেখলাম, তিনি নিজে খুব একটা সচ্ছল ছিলেন না, অনেক দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তো তারপরও অনেক অনাথ ছাত্র তার বাসায় থেকে কিন্তু পড়াশোনা করত, ঠিক আছে? তার বাসায় তিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তারা তার বাসায় থেকে পড়াশোনা করত। এবং কবি মাইকেল মধুসূদন দত্ত যখন চরম অর্থকষ্টে পড়েছিল, তখন বিদ্যাসাগর কিন্তু তাকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছেন, ঠিক আছে? এবং আরেকজন কবি নবীনচন্দ্র সেন, এই নবীনচন্দ্র সেন যখন তরুণ বয়সে পড়াশোনা করছিলেন, সেই সময়টাতেও কিন্তু তিনি এই বিদ্যাসাগরের আর্থিক সহায়তায় তিনি পড়াশোনা করেছিলেন। সো বিদ্যাসাগর আসলে সব দিক থেকেই একজন মহান পুরুষ ছিলেন, একজন একক ব্যক্তিত্ব ছিলেন পুরো ভারতবর্ষে। এবং তার মাতৃভক্তিও অনেক বেশি ছিল। মায়ের ইচ্ছাই তিনি দাতব্য চিকিৎসালয় এবং বিদ্যালয় স্থাপন করেন গ্রামে, এবং মাকে তিনি অনেক শ্রদ্ধা করতেন। মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য তিনি একবার ভরা বর্ষায় গভীর রাতে দামোদর নামে একটা নদ ছিল, সেই দামোদর নদটা তিনি পার হয়েছিলেন, ঠিক আছে? বেশ বর্ষা ছিল সেই সময়টাতে, গভীর নদ সেটা দামোদর নদ। সো এই দামোদর নদ তিনি পাড়ি দিয়েছিলেন মার সাথে দেখা করার জন্য। সো এটা থেকে বুঝতে পারো যে মায়ের প্রতি আসলে কতটুকু ভালোবাসা ছিল, তার কতটা গভীর ভালোবাসা ছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন 1891 সালে 71 বছর বয়সে, ঠিক আছে? সো বিদ্যাসাগরকে নিয়ে আসলে আমরা অনেক কিছু জেনে ফেললাম, এবং এর মাধ্যমে আজকে আমাদের আলোচনা আমরা শেষ করছি। আমরা আজকে অনেক কিছু পড়েছি। আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে জেনেছি, আমরা ডিরোজিও সম্পর্কে জানলাম, ইয়াং বেঙ্গল মুভমেন্ট নিয়ে যে পড়লাম, এবং আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও জানলাম। তো সবকিছুর আসলে প্রধান যেটা, যে সবাই আসলে নবজাগরণের ক্ষেত্রে অবদান রেখেছেন। এই সমস্ত ব্যক্তিরা আসলে যেটা করেন, তারা নিজেরা যেমন শিক্ষিত হয়েছিলেন, তারা তাদের শিক্ষাটাকে আসলে সমাজে প্রয়োগ করতে চেষ্টা করেছেন। তারা তাদের চিন্তাভাবনার যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা দিয়ে তারা সমাজটাকেও আসলে একটা নতুন শেপ দিতে চাচ্ছিলেন, ঠিক আছে? এই উদ্দেশ্য থেকেই কিন্তু আসলে তারা সমাজের মানুষের জন্য এত কাজ করে গেছেন, শিক্ষার জন্য কাজ করে গেছেন, কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন। মূলত তাদের টার্গেট ছিল যে তারা ভারতবর্ষটাকে একটু আধুনিক করবেন। হ্যাঁ, এই চিন্তাধারা থেকেই কিন্তু তারা এত কাজ করে গেছে। তো যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। প্রশ্নটা হচ্ছে যে 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? খুব সহজ একটা প্রশ্ন, 2-1 সেকেন্ড একটু উত্তরটা চিন্তা করো, আমি এখনই উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখেছিলাম যে রাজা রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যে স্কুলটাই কিনা সকল ধরনের আধুনিক শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল। পরবর্তী ক্লাসে আমরা এরকম আরো কয়েকজন ব্যক্তি নিয়ে পড়বো। আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানবো, আমরা হাজী মোহাম্মদ মহসিন কি কি কাজ করেছে সেটা জানবো, নওয়াব আব্দুল লতিফ কি কি কাজ করেছে সেগুলো জানবো। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো।